গাইজ বিকাশ আইকুর চ্যানেলে তোমাদের আবারও জানাই স্বাগত। মাধ্যমিক ক্লাস 10 আলেম এবং হাই মাদ্রাসার জন্য বাংলা বিষয়ের জন্য নিয়ে আসা হয়েছে আজকে তোমাদের জন্য বিশেষ করে অশোকে একজন কবিতার পাবলো নেরুদা রচিত এই কবিতাটি। আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে লাইন ধরে ধরে প্রেক্ষাপট, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ শব্দ, অর্থ, প্রতিক্রিয়া লাইনের মিনিং, গভীরভাবে অর্থ নিহিত এবং সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সহ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য উপস্থিত করা হয়েছে। তো বিকাশ আইকুর সঙ্গে থাকো, ক্লাসটি দেখতে থাকো কোনো স্কিপ না করে। আর হ্যাঁ, যারা বিকাশ আইকুর মধ্যে নতুন ভিজিট করেছো তারা দয়া করে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা জানো এখানে সমস্ত রকমের স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত ক্লাস ফ্রিতে প্রোভাইড করা হয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোভাইড করা হয়। যারা বিকাশ আইকিউকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই আমি আন্তরিক ধন্যবাদ। আগে কবিতার অভ্যন্তরে প্রবেশ করার আগে আমাদের জেনে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস। সেইগুলো হলো, তোমরা খাতায় নোট ডাউন করতে পারো যে অসুখী একজন কবিতা, এই কবিতাটি মূলত স্প্যানিশ ভাষায় রচিত এবং এই কবিতাটি যিনি রচনা করেছেন পাবলো নেরুদা, ইনার পুরো নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেয়েন্স বাসুয়ালতো। নেকতালি রিকার্দো রেয়েন্স বাসুয়ালতো ইনি ছিলেন চিলিয়ান দেশের কবি, অর্থাৎ চিলির বিখ্যাত একজন কবি। তিনি স্প্যানিশ ভাষায় এটা রচনা করেছিলেন। কিন্তু আমরা বাংলায় কিভাবে পেলাম? না, বাংলায় পেলাম বিখ্যাত গল্প সাহিত্যিক এবং কবি নবারুণ ভট্টাচার্য এটি অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন, তথা এই অসুখী একজন কবিতাটি অনুদিত কবিতা একটা, এটাকে বাংলাতে অনুবাদ করা হয়েছে মূল ভাষা থেকে। ঠিক আছে, তো এই কবিতাটি মূলত স্পেনের যে গৃহযুদ্ধ, এই জন্যেই পাবলো নেরুদা রচনা করেছিলেন। নেরুদা কিন্তু একজন বীর সৈনিক ছিলেন। যখন স্পেনের ভিতরেই এক ভীষণ দলের সাথে অন্য ভীষণ এক দলের পরস্পর দাঙ্গা শুরু হয়ে যায়, লড়াই শুরু হয়ে যায়, সেই লড়াই এমন চরম পর্যায়ে পৌঁছায় যে সমগ্র স্পেন জুড়ে সে লড়াই ছড়িয়ে পড়ে এবং গোটা স্পেনটি দুভাগে ভাগ হয়ে যায়, এক পক্ষ অন্য পক্ষ। সে এক পক্ষ অন্য পক্ষ দলের যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে যায় সেখানে সৈনিকের অভাব দেখা দেয়। তো সৈনিকের অভাবে রাস্তার মধ্যে যে কোনো শক্তিশালী হৃষ্টপুষ্ট কোনো ব্যক্তি বা কোনো যুবককে যদি তারা দেখতে পেত, তারা ধরে নিয়ে আসতো এবং তাদেরকে জোরপূর্বক তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করানো হতো। ঠিক আছে, তো তাই জন্যে এই ব্যাপারটি হচ্ছে পাবলো নেরুদাকে চরমভাবে বিকশিত করে, চরম মর্মাহত করে। তাই জন্য তিনি রচনা করলেন অসুখী একজন। তো ঠিক আছে, চলো এবার কবিতার আমরা প্রেক্ষাপটটা একটু দেখে নিই। আগে বলা হয়েছে যে কোনো একটা সৈনিকের জবানির মধ্যে বিবৃত হয়েছে কবিতাটি। কবিতার শুরুতেই আমরা জানতে পারি কথক তার প্রেয়সীকে অপেক্ষার চোরা বাড়িতে দাঁড় করিয়ে রেখে বহু দূরে চলে যান। মেয়েটি জানতোই না হয়তো যে এটাই হলো তার প্রেমিকের শেষ যাত্রা বা অন্তিম যাত্রা। বহতা নদীর মতো সময় পেরিয়ে যায় এবং অপেক্ষারত মেয়েটির প্রতীক্ষার যন্ত্রণাও প্রবল। তারপর একদিন রক্তপিপাসু আছড়ে পড়ে সমতলের বুকে, ধরে যায় আগুন। শহরের ঘর বাড়ি থেকে শুরু করে দেব মন্দির সমস্ত কিছুই ধ্বংস করে দেয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রাণহীন মানুষের নিঃসার দেহ আর রক্তের গাঢ় কালো দাগ। কিন্তু এত কিছুর পরেও সেই মেয়েটির মৃত্যু হয় না। শাশ্বত প্রেমের চিরন্তন প্রতীক হয়েই চোখে অনন্ত তৃষ্ণা নিয়ে সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে সর্বহারা মহাশ্মশানে। এই ছিল কবিতার প্রেক্ষাপট বা কেন কবিতাটি রচনা করেছিলেন এবং বিষয়বস্তু এর মধ্যেই আছে। তো মন থেকে ক্লাসটি করো, আর যে সমস্ত ডাউট তোমাদের মধ্যে আমি ক্লিয়ার করতে পারবো না, আশা করছি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো এই একটা ক্লাসের মধ্যেই। যেগুলো অসুবিধা তোমাদের মনে হবে যে না স্যার এটা বলে দিলে ভালো হতো বা এটা আরেকটু আলোচনা করলে ভালো হতো, তোমরা কমেন্ট বক্সে জানাবে, নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে এবং যথেষ্ট পরিমাণে যদি সেরকম দরকার হয় আরও একটি ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে। তো তোমরা বিকাশ আইকুর সাথে থাকো। আজকে শুরু হচ্ছে অসুখী একজন, পাবলো নেরুদা। আর হ্যাঁ, কবিতায় প্রবেশের আগে আমরা বলে দিই যে অসুখী একজন কবিতা এটা বাংলায় অনুবাদ করেছে নবারুণ ভট্টাচার্য। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ লেখক বা কথক, এখানে লেখক বললে হবে না যেহেতু কবিতা, তাই কবি বা কথক তাকে ছেড়ে দিলাম, কাকে না তার প্রেমিকাকে, তার প্রেয়সীকে ছেড়ে দিলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, বাড়ির দরজায় তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলেন? না, চলে গেলেন দূর দূরে, অর্থাৎ তিনি দূর থেকে আরও দূরে চলে গেলেন।
সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। এখানে কবিকে বা কথককে স্পেনের গৃহযুদ্ধের মধ্যে সৈনিকের যেহেতু অভাব, তাই তাকে জোর করে নিয়ে যাওয়া হলো এবং তিনি ছেড়ে আসার সময় তিনি তার প্রেমিকাকে বাস্তব সত্যটা বলে আসেনি। তাই তার প্রেমিকা, তার প্রিয়তমা সঠিকটা জানেনি যে হয়তো এটাই তার শেষ যাত্রা, কারণ যুদ্ধের মধ্যে যা কিছু হতে পারে, জীবন মরণের খেলা। তাই তিনি তাকে না বলে কিছু চলে এলেন এবং দূর দূরে, অর্থাৎ এখানে তাকে ছেড়ে অবশ্যই, এবং তাকে ছেড়ে দূর দূরে চলে এলেন। সেই মেয়েটি তার ব্যাপারে জানতোই না যে লেখক যুদ্ধে যাচ্ছেন। কবি, সে মেয়েটি জানতোই না যে কবি যুদ্ধে যাচ্ছেন, সে আর নাও ফিরতে পারে। এবার কবি চলে যাওয়ার পর যে পরিবেশটা ফুটে উঠেছে সেটা বলেছে যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই এই লাইনটা তোমরা দেখো। কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। নান কথার অর্থ হলো সন্ন্যাসী, বা আমাদের যেমন মন্দিরের ঠাকুর পুরোহিত হয়, সেরকম খ্রিস্টানদের গির্জার পুরোহিত যে, তাকে নান বলা হয় বা সন্ন্যাসী। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, তথা কথকের পায়ের দাগ। আর কি করলো, সে পায়ের দাগের মধ্যেই ঘাস জন্মালো তার শেষ যাওয়া রাস্তায়। আচ্ছা, তোমাদের কি মনে হয়, যখন একটা রাস্তা থেকে বারবার যাতায়াত করা হয়, সেই রাস্তা কি বর্ষার পানিতে বা বৃষ্টির পানিতে কি ঘাস জন্মাতে পারে, যেখান থেকে বারবার চলা হয়? না, পারেনি। অর্থাৎ লেখক চলে যাওয়ার পর, লেখক তার বাড়ি ত্যাগ করার পর, সে বাড়ি থেকে আর কেউ যাতায়াত করেনি সেরকম। তার প্রেমিকা তার জন্য অপেক্ষায় দরজাতে বিদ্যমান। আর সে যে ছেড়ে চলে গিয়েছে, তার প্রতীকী অর্থ ব্যবহার করার জন্য লেখক কিছু প্রত্যনিহত ঘটনাকে তুলে ধরেছেন। যেমন একটা কুকুর হেঁটে চলে গেল। কুকুর হেঁটে চলে যায় কি স্বাভাবিক, প্রত্যেক দিন যেভাবে কুকুর হেঁটে চলে যায় সেভাবে হেঁটে গেছে। এবং এখানে গির্জার নানের চলে যাওয়ার প্রসঙ্গ কেন? কারণ গির্জার নানের দায়িত্ব বহন করা হয়েছে, যে যেভাবে প্রত্যেক দিন গির্জার নান গির্জাতে চার্চে যায় তার কর্তব্য পালন করতে, প্রত্যেক দিনের ন্যায় সে যেতে লাগলো। এবং একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সপ্তাহ কাটতে থাকে, দিন কাটতে থাকে, এভাবেই বছর কেটে গেল। কিন্তু তাও লেখকের ফিরে আসার সংবাদ তার প্রেমিকা পায়নি। আর কি করলো না, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তিনি তিনি যে রাস্তা থেকে হেঁটে চলে গিয়েছিলেন, সেই রাস্তায় যে দাগ হয়েছিল, তার পদচিহ্ন হয়েছিল, সেই তিনি পদচিহ্নগুলিকে বৃষ্টিতে ধুয়ে দিল, অর্থাৎ মালুম করে দিল। এবং সেই যে ধুয়ে দেওয়ার জায়গাটিকে ঘাস জন্মাতে শুরু করলো। তারপরে দেখো, আর একটার পর একটা পাথরের মতো পরপর, ওকে, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো তাৎপর্যটা, যে কি বলেছে, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো তার মাথার উপর নেমে এলো। অর্থাৎ একটা পাথর, তার ওপরে আরও একটা পাথর, তার উপরে আরও একটা পাথর, এভাবে ক্রম অনুযায়ী, লম্বা অনুযায়ী পড়ছে সময়গুলো। একটা পাথর সমান সমান একটা বছর বা একটা সময়ের সাথে তুলনা করেছেন এখানে কবি। কার উপর পড়ছে না, তার জন্য অপেক্ষারত সেই প্রেমিকা বা সেই মেয়েটি, কথকের জন্য অপেক্ষারত সেই মেয়েটির মাথার ওপর একটার পর একটা সময় এভাবে পাতিত হচ্ছে পরপর। অর্থাৎ সে, তার পক্ষে অপেক্ষা করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। যেমন আমাদের মাথার মধ্যে যদি পাথর চাপিয়ে দেওয়া হয় একটার পর একটা করে, একটার পর একটা করে, আমাদের যেভাবে অসহ্য এবং আমাদের তীব্র নির্যাতন ভোগী হই আমরা, ঠিক সেভাবেই তিনি কিন্তু প্রেমিকা এরকম অনুভব করছেন। কিন্তু তা সত্ত্বেও এখানে তার ভালোবাসা, এখানে তার প্রেমিক সত্তার পরিচয় পাওয়া যায়। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো, সেই যুদ্ধ, স্পেনের যে গৃহযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে সমস্ত কিছু কিন্তু তাণ্ডবের মধ্যে পাতিত হলো।
যুদ্ধ নেমে এলো কেমনভাবে নেমে এলো না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তোমরা দেখেছো আগ্নেয়গিরির মধ্যে আগ্নেয় পাহাড়ের মধ্যে যেভাবে অগ্নুৎপাত হয়, যেভাবে লাভাগুলো ফেটে ফাটে চারিদিক থেকে বার হয়ে যায়, ঠিক সেভাবেই সেই অগ্নুৎপাত হতে লাগলো। ঠিক সেইভাবেই সে আগ্নেয় পাহাড়ের মধ্য থেকে আগুন বা লাভা না বের হয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। সে কিসের রক্ত? না যুদ্ধের রক্ত। চারিদিকে ধ্বংস, চারিদিকে হত্যাযজ্ঞ, সমস্ত কিছুর রক্ত প্রবাহিত হতে লাগলো। কোথা থেকে? না আগ্নেয় পাহাড় থেকে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধটা এতটা ভয়ঙ্কর ছিল। শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো, এমন অনেক যুদ্ধ, প্রায় যুদ্ধতে যেখানে শিশু এবং বাড়িরা তথা বাড়ির মধ্যে থাকা মেয়েরা, মহিলারা তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যুদ্ধের করাঘাতে তাদেরকে আঘাত করে হত্যা করা হয়নি, তাদেরকে মুক্তি স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু এরকম মর্মাহত যুদ্ধ, সেখানে শিশুরা এবং বাড়িরা তথা বাড়ির অভ্যন্তরে অবস্থিত মানে থাকা মেয়েরা, তাদেরকে বাড়ির অভ্যন্তরে থাকা শিশু এবং মহিলাদেরকে ছাড়া হলো না। আর সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন মৃত্যু হলো না? আমরা শেষে ভালোভাবে বুঝতে পারবো যে কেন মৃত্যু হলো না। তারপরে বলছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এই লাইনটা ভালো করে বুঝো। এখানে বলেছে যে সমস্ত সমতলে অর্থাৎ স্পেনের চারিদিকে আগুন লেগে গেছে। যে আগুনটা আগ্নেয়গিরি থেকে প্রবাহিত হয়েছিল রক্তের মতো। শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে। এখানে শান্ত হলুদ, হলুদ এখানে তোমরা জানো যে পবিত্র একটা জিনিস, যেটা পূজা অর্চনা বা পবিত্র যে কোনো কাজের জন্য ব্যবহৃত হয়। আর হলুদ এই অর্থটা প্রাচীন অর্থ বহন করে, যেটা দীর্ঘদিন ধরে শান্ত এবং হলুদ দেবতাদের অপেক্ষার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। তারা কিসে? তারা ধ্যানে মগ্ন ছিল। সে শান্ত হলুদ দেবতারা ডুবেছিল ধ্যানে। কিসের ধ্যানে? না স্পেনের চারিদিকে সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, সে সমস্ত দেবতারা যারা শান্ত ছিল 1000 বছর ধরে, তারা ডুবেছিল ধ্যানের মধ্যে। যারা ডুবেছিল সেই ধ্যানের মধ্যে, যেই ধ্যান করলে মানুষকে আরও উন্নীত করা যায়, মানুষকে আরও আপগ্রেড করা যায়, মানুষকে আরও যাতে সুপথে দেখা যায়, সেই ধ্যানে ডুবেছিল। কিন্তু তারাও শান্ত হলুদ পবিত্রময় সেই সমস্ত দেবতারা মানুষের সেই ভয়ঙ্কর চরম যুদ্ধের হাত থেকে রেহাই পেল না, বরং তারা উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। যুদ্ধের কড়াঘাতে তারা টুকরো টুকরো হয়ে পড়ল, তাদের মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, সেই ধ্যান করতে পারলো না, তারা আর মানুষকে উন্নীত করার স্বপ্ন দেখতে আর পারলো না। এবার এই লাইনটা থেকে, এই পংক্তি থেকে আমরা দেখতে পাবো যে লেখক বা কথক কবি কিভাবে তার ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। দেখো, লেখক যেখানে থাকতো সে বাড়িটাকে মিষ্টি করা হয়, মিষ্টি বলে বলা হয়েছে, কারণ লেখক তার প্রেমিকার সাথে খুবই আনন্দে দিন কাটাতো, খুবই মিষ্টি সময় কাটাতো তারা একে অপরের সাথে, তাই তাদের বাড়িটাকেও মিষ্টি বলা হয়েছে। সেই বারান্দায় যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, এমন বিছানা যেটা এরকম কিছুটা হয় যে দুই প্রান্তে দুটো খুঁটি থাকবে এবং বিছানাটা ঝুলে থাকবে এরকম। এগুলো সাধারণত সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায়। তো এরকম বারান্দায় এরকম বিছানা ছিল। সেই বিছানা আর কি ধ্বংস হয়ে গেল না ছড়ানো গোলাপি গাছ। এখানে গোলাপি গাছ বলতে এখানে এমন একটা গাছ বোঝানো হয়েছে যেটা পাতা হচ্ছে গোলাপি। এখানে গোলাপ গাছ বোঝানো হয়নি, এখানে এমন একটা পাতাবাহার গাছের কথা বলা হয়েছে যে পাতা হচ্ছে গোলাপি, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি। অর্থাৎ হাতকে যেভাবে আমরা
এরকম করে ছড়িয়ে রাখি, সেই এরকম একটা চিমনি যা শীত প্রধান দেশে দেখা যায়, বাড়ির ওপরে এরকমভাবে থাকে, এখান থেকে ধোঁয়া বের হয় এবং এটা ব্যবহৃত হয় সাধারণত গৃহকে উষ্ণ রাখার জন্য। শীত প্রধান দেশে এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেই চিমনি ধ্বংস হলো। তারপরে বলছে প্রাচীন জলতরঙ্গ। প্রাচীন মানে পুরনো, জলতরঙ্গ অর্থাৎ জলের ঢেউ, কিন্তু এখানে আক্ষরিক অর্থ করলে হবে না। এখানে জলতরঙ্গ বলতে এমন একটা বাদ্যযন্ত্র বা এমন একটা সঙ্গীত যন্ত্র যেটার ভিতরে জল থাকে এবং জলের মতন খানিকটা খুব সুর প্রদান করে। এটা সঙ্গীত ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। এখানে যেমন গীতা একটা সঙ্গীত যন্ত্র বা বাদ্যযন্ত্র, প্রাচীন জলতরঙ্গ হচ্ছে একটা বাদ্যযন্ত্র। কি করেছে না, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধের মধ্যে সমস্ত কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সমস্ত কিছুই ধ্বংসের কড়াঘাতে পাতিত হলো। কি কি পাতিত হলো, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন আছে, তোমরা দেখে রাখতে পারো। যে এখানে ধ্বংস হয়েছে সেখানে হলো লেখকের মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে তিনি তার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, সেই বিছানা এবং সে বারান্দা তোমরা দুটোই উল্লেখ করবে। আর কি হলো না, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এই সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল। তারপরে বলেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। অর্থাৎ সেই মিষ্টি শহর, সেই প্রাণ চঞ্চল শহর যেখানে একদা মানুষের জনগম গমগম করত, যেখানে সমস্ত কিছু পরিস্ফুটিত ছিল গোলাপি গাছের মতো, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ছিল অবিরাম, কিন্তু সেই সমস্ত সৌন্দর্য ধ্বংস হয়ে গেল যুদ্ধের আঘাতে। সে ভয়ানক নির্মম যুদ্ধের হাত থেকে রক্ষা পেল না নারী, এমনকি নিষ্পাপ শিশুরাও। তাদের স্থাপত্য শিল্প সমস্ত কিছুই ধ্বংস করা হলো। আরও ধ্বংস করা হলো সেই সমস্ত দেবমূর্তিকে যারা শান্ত ছিল, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল। একটাই তাদের ধ্যান ছিল, একটাই তাদের লক্ষ্য ছিল, মানব সমাজকে কিভাবে আর উন্নীত করা যায়। সে সমস্ত শান্ত হলুদ প্রাচীন দেবতাদের মূর্তিকে টুকরো টুকরো করে মন্দির থেকে ফেলে দেওয়া হলো। ফলে তারা আর সেই স্বপ্ন দেখতে পারলো না মানব সমাজকে নিয়ে, কিভাবে তারা মানব সমাজকে আরও উন্নীত করতে পারবে, সেই স্বপ্ন তারা আর দেখা হলো না তাদের। সমস্ত শহরকেই ধ্বংসস্তূপে পরিণত করা হলো। যেখানে একদা শহর ছিল, যেখানে ছিল একদা শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লার ধ্বংসস্তূপ। কাঠ কয়লা যেমন ধ্বংসস্তূপের প্রতীকী বহন করে, কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। অর্থাৎ লোহা এখানে কঠিনের প্রতীকী। লোহাই সব থেকে বেশি শক্তিশালী, বেশি কঠিন ধাতু। সেই কঠিন শক্তিশালী ধাতুকেও এখানে দুমড়ে ফেলার কথা বলা হয়েছে। যুদ্ধের ভয়াবহতাটা এতটা পরিমাণে ছিল, লোহাকেও দুমড়ে ফেলা হয়েছে এখানে। মূর্তির, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, সেই যে দেবতাদের মূর্তির, সেই দেবতাদের মূর্তির মাথাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এখানে। রক্তের একটা কালো দাগ, রক্তের একটা কালো দাগ। আর এই সমস্ত ধ্বংসযজ্ঞ, ভয়ঙ্কর নির্মম হত্যাযজ্ঞ যুদ্ধের মাধ্যমে কি রইল না, রক্তক্ষয়ের মাধ্যমে রক্তের একটা কালো দাগ রয়ে যায়। রক্তের একটা কালো দাগ কখন রয়ে যায়, যখন যেখান থেকে রক্ত প্রবাহিত হয়, রক্ত যখন চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে রয়ে যায়, দীর্ঘদিন শুষ্ক থাকার ফলে, দীর্ঘদিন শুকিয়ে যাওয়ার ফলে রক্তটি একটা কালো দাগে পরিণত হয়ে যায়, যেটা ইতিহাসের অর্থ বহন করে। সেটা শুধুমাত্র একটা রক্তের চিহ্ন হয়ে থাকে না, সেটা ইতিহাসের নির্মম হত্যার সাক্ষী হয়ে রয়ে যায়। আর এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও, এত কিছু ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও, সকলে মারা যাওয়ার পরেও শিশু, বাড়ি, মহিলারা, দেবতাদের মূর্তি ধ্বংস, তাদের মুন্ডচ্ছেদ করে টুকরো টুকরো করে দেব মন্দির থেকে তাদের ফেলে দেওয়ার পরেও আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, তার কিন্তু মৃত্যু হলো না। তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? নবারুণ ভট্টাচার্য, পাবলো নেরুদা এটা বোঝাতে চেয়েছেন এখানে যুদ্ধ বনাম ভালোবাসা, প্রেম, এখানে কোনটা বেশি প্রাধান্য লাভ করতে পেরেছে মানুষের মনের মধ্য দিয়ে। যদিও বা তখন চলছিল স্পেনের মধ্যে গৃহযুদ্ধ, তখনও
লেখক বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ যতটাই ভয়ানক হোক না কেন, যতই নির্মম হত্যা চালাক, যতই রক্ত প্রবাহিত করুক, এমনকি তারা যদি ঈশ্বরদের দেবমূর্তিগুলোকেও যদি টুকরো টুকরো করে ফেলে দেয় মন্দির থেকে, তাহলেও কিন্তু প্রেম, ভালোবাসার কাছে এই সমস্ত কিছুই হার মেনে যাবে। ঠিক যেভাবে ওই যে কবির জন্য অপেক্ষামান প্রেমিকা তার প্রেয়সী অপেক্ষারত ছিল, সকলকে যুদ্ধ হত্যা করতে পারলেও, এমনকি শিশু, মহিলা সমস্ত কিছুকে হত্যা করতে পারলেও, ধ্বংস করে রক্ত প্রবাহিত করতে পারলেও, তার মনের মধ্যে থাকা যে তার প্রেমিকের জন্য ভালোবাসা, প্রেম কিন্তু তারা ধ্বংস করতে পারেনি। তো তো এই ছিল তোমাদের জন্য প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রত্যেকটি লাইনের বিশদ বর্ণিতভাবে তাৎপর্য বর্ণনা করা হয়েছে। আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকারই কথা নয়। যদিও রয়ে যায়, আমি তোমাদেরকে অনুরোধ করে জানাচ্ছি যে কমেন্টে তোমরা লিখবে, জানাবে যে এটা আমরা বুঝতে পারছি না। যথাসম্ভব আমরা তোমাদের যথাসম্ভব আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের আর কোনো রকমের অসুবিধা হলে আর তোমরা কমেন্টে লিখে জানাবে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।